হাই গাইস, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও চলে এসেছি আরেকটা টপিক নিয়ে, আরেকটা এক্সপিরিয়েন্স নিয়ে, যেটা টোটালি আমার সাথে ঘটে, আমার মার সাথে ঘটে, আমার নিজস্ব চোখের সামনে দেখা, নিজের সাথে ঘটা এক্সপিরিয়েন্স। সেটা হচ্ছে আমার বাবা এক্সপায়ার হয়ে যাওয়ার পর আমাদের সাথে কি কি ঘটে। নর্মাল কিছুই ঘটে না। নর্মাল জিনিস কিছু ঘটলে ডেফিনেটলি এটাকে নিয়ে আমরা ব্লগ করতাম না, আমি ব্লগ করতাম না। আমি এতদিন যা শুনে এসেছি, যে মানে পডকাস্টে যা শুনি, যে মৃত্যুর পর এটা ঘটে, ওটা ঘটে, সেটা ঘটে, দোষ পেলে এটা হয়, সেটা হয়, তো সেগুলো শুধু যা শুনতামই গল্পের ছলে অ্যাজ আ স্টোরি হিসাবে, অ্যাজ আ স্টোরি আমি শুনতাম সেটাকে। কিন্তু যখন আমার সাথে জিনিসটা ঘটে, তখন তখন মানে আমি জিনিসগুলোকে বুঝতে পারি যে অন্যদের সাথে যেটা ঘটছে তার মানে সেটা সত্যি সত্যি ঘটে, এরকম সত্যি ঘটনা ঘটে, এরকম না তারা নিছকই একটা গল্প বানিয়ে প্রেজেন্ট করছে, এরকম না। হ্যাঁ, অনেকেও হয়তো থাকবে যারা গল্প বানিয়ে প্রেজেন্ট করে, কিন্তু না, সত্যি এই জিনিসগুলো ঘটে। ডেফিনেটলি যতক্ষণ না তুমি নিজের সাথে এই জিনিসগুলো ঘটবে, ততক্ষণ পর্যন্ত তুমি বলবে না যে হ্যাঁ, এই জিনিসগুলো আছে, সত্যি এক্সিস্ট করে। তো আমার সাথেও বিশাল বড় কিছু আমার সাথে হয় না, ছোট জিনিসই হয়, কিন্তু হ্যাঁ, হয়, আছে, এক্সিস্ট করে দুনিয়ায়। যেরকম পজিটিভিটিও এক্সিস্ট করে, সেরকম নেগেটিভিটিও এক্সিস্ট করে। তো আমি বেশি এদিক ওদিকের কথা না বলে আমি ডিরেক্ট শুরু করে দিচ্ছি। দিনটা ছিল অষ্টমীর দিন, 2023 অষ্টমীর দিন। তারিখটা ছিল 21শে অক্টোবর। তো আমি ভাবলাম যে পুজোর দিনে বাবা মারা গেছে, তো খুবই ভালো, মানে ভালো দিনে, শুভ দিনে মারা গেছে বাবা। না, কিভাবে মারা গেছে সেটা সেরকম কিছুই না, মানে 1 সেকেন্ডের মধ্যে হয়তো আমরা ডাউট করছি, কোনো রকম হসপিটালে আমরা নিয়ে যেতে পারিনি, সেইটুকু সময় আমার বাবা দেয়নি। যদি আমিও সেইখানে তখন উপস্থিত ছিলাম না সেই মুহূর্তে, আমার মা আমাকে যা বলেছে আমি সেটাকে, মানে আমি যেন চাক্ষুষ একদম দেখতে পারি, মা যেভাবে এক্সপ্লেন করে, তো সেই হিসাবেই আমি বলছি। বাবা মানে 1 সেকেন্ডের মধ্যে অর্গান ফেলিওর, হয়তো মানে অর্গান ফেলিওরের জন্যই হয়তো হয়েছে, মোস্ট প্রবাবলি। 1-2 সেকেন্ডের মধ্যে, নিমেষের মধ্যে চলে গেছে, কোনো রকম ওরকমভাবে কষ্ট পেয়ে যায়নি। শুয়েছিল, হঠাৎ করে পা ছুটতে থাকে, মানে তখন হয়তো দমটা বন্ধ হয়ে যাচ্ছে, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে, সেই একটা কষ্ট পাচ্ছিল হয়তো। তারপরে 1 সেকেন্ডের মধ্যেই আর থাকে না। তো যাই হোক, এটা তারপরে সেই দিন আমি আরেকটা টপিকে যাব না, আমি জাস্ট এমনি বলছি। আমি এতদিনে ছোটোবেলা থেকে কি দেখে এসেছি, ছোটোবেলা থেকে আমি দেখে এসেছি যখন বাড়িতে এরকম শোকসভা হয়, যখন বাড়িতে কেউ মারা যায়, আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, সো কল জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছে। এটা হয়তো আমি যখনই আমার ব্লগে আমার রিলেটিভদের কথা আমি উচ্চারণ করি, আমি সো কলটা ইউজ করি, কারণ ওরা সো কলডই আমার জন্যে, তো তাই জন্য তোমরা এই ওয়ার্ডটা ডেফিনেটলি পাবে। তো আমি যেটা যেটা আমি দেখি যে যখনই কেউ মারা যায় তখন বাড়িতে প্রচুর লোকজন ভর্তি থাকে, হ্যাঁ। কিন্তু আমার বাবা মারা যাওয়ার পর সিনারিটা ঠিক একদমই উল্টো ছিল। যখন আমি আসি আমার বাড়িতে, তখন আমি দেখতে পাই মা আর বাবার মৃতদেহ। বাবা শুয়ে আছে মারা যাওয়া অবস্থায়, আর মা পাশে বসে আছে, আর কেউ নেই। অথচ আমার মার ফ্ল্যাটটা যেখানে, তার আশেপাশে বাবার সব রিলেটিভরা ওখানেই থাকে, মানে বাবার বোন থেকে শুরু করে, বাবার মাসি থেকে শুরু করে, বাবার মাসির ছেলে থেকে শুরু করে সবাই ওই এরিয়াতেই থাকে, কিন্তু নট আ সিঙ্গেল পার্সন ওখানে প্রেজেন্ট নেই ওই অবস্থায়। আমি দেখছি যে মা পুরো একা বডিটার পাশে বসে আছে, মানে কতটা প্যাথেটিক সিনটা ছিল, আমি না দেখলে হয়তো বুঝতে পারতাম না। আর আমি যদি সেই মুহূর্তে আমি না আসতাম, আমি ধরো পরের দিন সকালে আসতাম, মা একাই হয়তো কাটাতো বাবার সাথে।
তো যাই হোক, এটা হচ্ছে সিনারিটা ছিল, তাই জন্য আমি বলছি সো কল রিলেটিভ কেউই ছিল না, পুরো সিনারিটা আমার কাছে উল্টো ছিল একদম। তো আমি যেহেতু দাহ করি পরের দিন সকালে, সেদিনকে রাত্রে কেউ আর আসে না। আমরা আমরা ধরে নিচ্ছি যেহেতু পুজো ছিল, অষ্টমীর দিন ছিল, কেউ টাইম পায়নি আসার। তো সেই দিন কোনো কাজ হয়নি, সেই দিনটাও ছিল তোমার মোস্ট প্রবাবলি শনিবার, ইয়েস মোস্ট প্রবাবলি না, শনিবার দিনটি ছিল। তো শনিবার দিন কিছু আর হয়নি। আর একটা আমরা সব পুরোহিতের কাছে আমরা সব কিছু ইনফরমেশান দিয়ে জানতে পারি। বাবা দোষ পায়, বিশাল বড় কিছু দোষ না পেলেও একটা অল্প স্বল্প একটা দোষ পায়। সেই দোষটা আমি বলতে পারছি না, কারণ আমি নট শিওর ত্রিপদ দোষ না দ্বিপদ দোষ, আমি নট শিওর, আমি বলতে পারবো না। বাট একটা দোষ পায়, যেটা খুব বড় না খুব ছোটও না, একটা দোষ পেয়ে মারা যায়। সো সেই দোষটা আমাদেরকে কাটাতে হবে, এটা একটা পয়েন্ট ছিল। আর পয়েন্ট ছিল হচ্ছে পরের দিন সকালে আমার বাবাকে দাহ করতে নিয়ে যাওয়া হয়। আমি যেহেতু সিঙ্গেল চাইল্ড, আমার আর কেউ দাদা দিদি বোন কেউ নেই, তো আমি একাই যাই দাহ করতে। আমি মুখাগ্নি করি। মুখাগ্নি করার পর আমি সেদিন ছিল রোববার, তো আমি মুখাগ্নি করে চলে আসি। এবার মুখাগ্নি করে তো আমি চলে আসি, আস্তে আস্তে বিকেল 3-4 এরকম বেজে যায়। তারপরে সব ঠিক আছে, নর্মাল মার সাথে থাকতে থাকি, কথা বলতে থাকি, এরকম চলতে থাকে। হঠাৎ সন্ধেবেলা আমি ফিল করি যে আমার না, মানে বলে না যে বডি ভারী হয়ে যাওয়া, শরীরটা ভারী হয়ে যাওয়া, ওই ভারী হওয়া মানে যে কী মিন করতে চাইতো লোকেরা, সেটা আমি ফিল করেছি। আমার সত্যি বলছি, আমার শরীর ভারী হয়ে যাওয়া কাকে বলে সেটা আমি ফিল করেছি। আমার হঠাৎ করে শরীরটা পুরো ভারী হয়ে গেছিলো। আর কিচ্ছু হয়নি, বিশ্বাস করো, কোনো রকমের আমি আর বাবাকে মানে আমি দেখেছি বা কোনো ছায়া পাস করেছে সেটা দেখেছি, এসব কিচ্ছু হয়নি। জাস্ট আমার শরীরটা ভারী হয়ে গেছিলো। আর দেখতাম যে কাক আসতো যখনই বাবাকে কিছু খেতে দিতাম। খেতে দেওয়া উচিত না, এখন অনেক পডকাস্ট শুনে শুনে এখন অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু নলেজ হয়েছে যে খেতে দেওয়া উচিত না, কিন্তু প্রথম 3 দিনের মধ্যে হয়তো খেতে দেওয়া উচিত। 3 দিন আই এম নট শিওর, বাট তাও প্রথম 3 দিন আমি খেতে দিয়েছিলাম। তো কাক আসতো আমি দেখতাম, এই দুটো জিনিস আমি খুবই লক্ষ্য করেছি। তো এবার শরীরে এই ভারী যাওয়াটা, ওই প্রবলেমটা তখনই হালকা হয় যখন আমি যেহেতু ব্রাহ্মণকে বিয়ে করেছি। তো ব্রাহ্মণের মতেই আমার রীতি রেওয়াজগুলো হবে। তো আমি 3 দিনের মাথায় একটা কাজ করি। তো সেই 3 দিনের মাথায় কাজ করার পর তখন আমার একটু একটু করে হালকা ফিল হতে থাকে। ইভেন মার সাথেও তাই হয়, ভারী হয়ে যায়। মা আমাকে বলতো যে আমি দেখতে পাচ্ছি একটা ছায়া চলে গেল, একটা ছায়া এদিকে চলে গেল, একটা ছায়া হঠাৎ করে এদিকে পাস হয়ে গেল। তো আমি এগুলো বলতে পারি, এগুলো নিশ্চয়ই আমরা হ্যালুসিনেশন করছি এই ভেবে জিনিসটাকে উড়িয়ে দিতে পারি, কিন্তু এটা হতেও পারে। যখন আমার সাথে এই জিনিসটা হয়েছে, আই কুড ফিল ইট লিটারেলি, কি আমার মধ্যে ঢুকেছে জিনিসটা, তাই জন্য আমার শরীরটা ভারী হয়ে গেছে। এটা আমার সাথে হয়েছে, মানে খুবই ছোট জিনিস, আর বেশি কিছু হয়নি। তো বলে যে 3 দিনের, যেহেতু আমি মুখাগ্নিটা করেছি তাই জন্যে 3 দিন বেরোতে নেই বাইরে, বা কিছুদিন হয়তো বেরোতে নেই বাইরে, তোমাকে হার্ম করতে পারে। কিন্তু বিশ্বাস করো, যেহেতু আমি একাই সব কিছু, আমাকে তো সে ঠিক করতে হবে, এখানে পুরোহিতকে ডাকতে হবে, খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করতে হবে, একটা ফটো বাঁধাতে দিতে হবে। তো সব কিছু ওগুলো করবে কে? মাকে আমি পাঠাতে পারবো না একা। তো আমি নিজে গিয়েই সব কাজ করেছি। নট 3 দিন, আমি যেদিন মুখাগ্নি করেছি তার পরের দিনই গিয়ে আমি বেরিয়েছি। আমার কোনো রকম ক্ষতি হয়নি, আর বা আমি কোনো রকম কিছু ফিল করিনি। যা ফিল করেছি ওইটুকুই, ভারী হয়ে গেছিলো শরীর, ব্যাস। আর এর থেকে বাইরে আর আমি কিচ্ছু ফিল করিনি। সারা রাত আমরা জেগেছিলাম, ঘুমোতে পারিনি। সেটা একটা মানসিক ট্রমা ছিল, একটা মানসিক ভেতর থেকে ভয় ছিল যে ওখানেই তো মারা গেছে, হয়তো বাবা ঘুরছে। কিন্তু হতেও পারে বাবা হয়তো ওখানে ঘুরছিল, কারণ আমি পডকাস্টে শুনে আজকাল এই জিনিসগুলো খুবই বিলিভ করি যে আত্মা অত সহজে মুক্তি পায় না। সে
কিছুদিন সেই আশেপাশের জায়গায় উপস্থিত থাকে, তো হয়তো ছিল, কিন্তু আমার সেরকমভাবে আর কিছু হয়নি, কোনো রকম ক্ষতি তখন হয়নি। কিন্তু বাবার শ্রাদ্ধের কাজ করার পর এতই মেজর আমার ক্ষতি হয়েছে, জানি না, হয়তো শ্রাদ্ধের কাজটা হয়তো ঠিক মতন হয়নি বা দোষ হয়তো ঠিকভাবে কাটেনি, কিন্তু আমার পুরোহিত বলেছিল দোষ টোষ সব কেটে গেছে, কারণ একটা ওনার আগুন জ্বলে গেছিলো ধুতিতে একটু হালকা করে। তো তখন উনি বলেছিলেন যে এটা পুড়ে যাওয়া, যেহেতু ধুতির একটা কণা পুড়ে গেছে আগুনে, তাই জন্যে বলেছিল যে দোষটা হয়তো তাহলে কেটে গেছে। সেটা আমি কীভাবে বিশ্বাস করব? ওটা আমার ট্রাস্ট করা না করা একই ব্যাপার ছিল, ওটা নিয়ে আমি বেশি ভাবিনি অ্যাকচুয়ালি। তো হয়তো দোষটা ঠিক করে কাটেনি, বা হয়তো শ্রাদ্ধের কাজটা ঠিক করে হয়নি, হয়তো ঠিক করে আমি মন দিয়ে করতে পারিনি, কারণ আমার নিজের ম্যারেড লাইফে প্রচণ্ড অশান্তি চলছিল তখন। তো হয়তো আমারই দোষ, আমি ঠিক মতন কাজটা করতে পারিনি। তো তাই জন্য শ্রাদ্ধের পর আমাদের এত মেজরলি আমাদের ক্ষতি হয়, মানে কি বলবো, আমার ফিনান্সিয়াল দিক থেকে, শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, সব দিক থেকে ক্ষতি হতে থাকে। তো আর বাঁচলোটা কি? মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে প্রথমে মা ক্ষতিগ্রস্ত হয়, মা ওখানে একা থাকতো। এবারে দেখো, এটাকে তোমরা বায়োলজিক্যালি বলতেই পারো বা মেডিকেলি বলতেই পারো যে এই কারণে হয়েছে, আমিও হয়তো সেটাই ভাবো এই কারণে হয়েছে। মা প্রথমে যখন একা থাকতো ওখানে মা ভয় পেত ডেফিনেটলি। ভয় পেতে 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 মার হয়তো ব্রেনে সেটা এফেক্ট করেছে, এতটাইভাবে এফেক্ট করেছে মার ব্রেন স্ট্রোক হয়েছে। তো এটার পেছনে মেডিকেল রিজন আছে। ব্রেন স্ট্রোক কেন হয়? যখন ব্রেনে অক্সিজেনটা ঠিক মতন পৌঁছাচ্ছে না, তখন হয় ব্রেন স্ট্রোক। তো মেডিকেলি টার্মস হয়তো এটা ঠিক। বাবা মরে যাওয়ার পরই এটা কেন হলো? একা থাকতে থাকতে এতটাই উনি, আমার মা এতটাই কি ভয় পেয়েছিল কি ব্রেনে এরকম ব্রেন হ্যামারেজ হয়ে গেল? তখন কি করে ভয় পেয়ে ব্রেন স্ট্রোক হলো না? আর মানে সারা রাত ঘুমাতে পারতো না, এটা একটা বড় কারণ ছিল আমার কাছে, মানে ইনফরমেশন ছিল। মা সারা রাত ঘুমাতে পারতো না, দিনের পর দিন জেগে থাকতো। হয়তো সেই কারণেই ব্রেনে ঠিক মতন হয়তো অক্সিজেনটা পৌঁছাচ্ছিল না, তাই সেই থেকে হয়তো ব্রেন স্ট্রোক হয়েছে। কিন্তু এটা হয়েছে তো বাবা মারা যাওয়ার পরেই, তো আমি এটাকে তো ক্ষতি হিসাবে ধরবই। তো তারপরে ব্রেন স্ট্রোক হওয়ার পর দুটো ব্রেন স্ট্রোক হয়, নট একটা। তো ডাক্তাররা টাচউড এরকম বলে, ওনার যতটা ব্রেন স্ট্রোক হয়েছে ততটা সিমটম অতটা হাই ছিল না, টাচউড হাই ছিল না, না আমি কী করতাম আমি জানি না। তো মার দিক থেকে প্রথমে এরকম হয়, ব্রেন স্ট্রোক হয়ে যায়, তারপরে ডান পাটা প্যারালাইসিস হয়ে যায়। এটা হয় শারীরিক দিক থেকে মার ক্ষতি। তারপরে আবার কিছুদিন পর মা ওটাতে ওভারকাম করে, যখন আস্তে আস্তে রিকভারি করে, তার কিছুদিন পর মা আবার ডিটেক্ট হয় উইথ ব্লকেজ, হার্ট ব্লকেজ। যাদের ডাক্তাররা বলে যাদের ব্রেন স্ট্রোক হয় তাদের আস্তে আস্তে সব অঙ্গে, সব অর্গানে আস্তে আস্তে এফেক্ট পড়ে, আস্তে আস্তে সব অঙ্গগুলো এফেক্ট হতে থাকে। তো সেটাই হয়েছে। তো একটার পর একটা করে হয়েছে। প্রথমে হলো ব্রেন স্ট্রোকের সাথে প্যারালাইজ, তারপরে হলো হার্ট ব্লকেজ, তারপরে স্টেন বসলো। কোথা থেকে এত কিছু টাকা জোগাড় করা, বাবার তখন শ্রাদ্ধের কাজও করা, ফিজিওথেরাপি রেখে ট্রিটমেন্টও চালানো, এমআরআই করা, টাকার পর টাকা বেরিয়ে যেতে থাকে, লাস্টে টাকা শর্ট পড়ে, কোথা থেকে সব কিছু ম্যানেজ করবো জানি না। শারীরিক দিক থেকে তো হলো এটা মার সাথে ক্ষতি, সাথে আর্থিক দিক থেকেও এরকমভাবে সমস্যা দেখা দিতে থাকে। তারপরে শুরু হয় আমার সাথে, বেশ কিছু মাস পর থেকে, 2-3 মাস পর থেকে আমারও সেম সিমটম, মানে তোমরা বিশ্বাস করতে পারবে না, এটা আমি নিজেই বিশ্বাস করতে পারিনি, সেম সিমটম দেখা দেয়।
মার হার্ট ব্লকেজে যে যে সিমটম, মানে আমি এখন যে বলছি, আমি চাই না এটা কারোর সাথে হোক। আমার যখন আমার জিনিসগুলো হয়েছিল, মানে আমার মনে হচ্ছিল আমার হার্ট অ্যাটাকই হয়েছিল। সেম মার যা যা সিমটম, সেম সিমটম আমার সাথেও হয়েছিল। মা যখন বলতো একটু হাঁটতে গেলেই মা না হাঁপিয়ে যেত, আর মার মাথা ঘুরতো, আর বুকে পেন সেরকমভাবে হতো না, কিন্তু একটু হাঁটতে গেলেই হাঁপিয়ে যেত। আর বলতো যে আমার এখানে কীরকম চাপ চাপ লাগছে, দীর্ঘ নিঃশ্বাস নিতে পারছি না, আমি চাপ চাপ লাগছে। তো আমারও সেম আমি সিমটম আমি দেখতে পাই। কি হলো, আমি এখানটা আমার বুকে এরকম চাপ চাপ লাগছে। আমার যেহেতু একটা তার আগে আমার ডিটেক্ট হয় হচ্ছে আমার ওই রোগটা কি কি নাম, গ্যাস্ট্রিক আলসার না, গ্যাস্ট্রিকের একটা প্রবলেম আছে আমার, ডিসপেপসিয়া আছে, হ্যাঁ আমি ভুলে যাচ্ছিলাম, ডিসপেপসিয়া আছে। ডিসপেপসিয়ার জন্যে আমার এই হার্টের ওপরের দিকটা প্রচণ্ড একবার ব্যথা শুরু হয়েছিল। এটা বাবা চলে যাওয়ার পরেই এসব হয়, তার আগে এসব হয়নি। তো আমার শারীরিক ক্ষতি শুরু হয় এই দিক থেকে, ডিসপেপসিয়া হয়েছিল আমার, এখানে প্রচণ্ড ব্যথা। এবার সেটারও পেছনে রিজন আছে, বিকজ আই ওয়াজ বলতে পারো আই ওয়াজ কোয়াইট আ চেন স্মোকার। তো বেশি স্মোকিংয়ের জন্য আমার এখানটা প্রচণ্ড ব্যথা হয়। আমি মেডিকেলি যদি এটাকে যুক্তি দিয়ে বলি, তাহলে ডেফিনেটলি আমার চেন স্মোকিংয়ের জন্য আমার এটা হয়েছিল, ডিসপেপসিয়া হয়ে গেছিলো। তো ওটা আমি কাটিয়ে উঠি। তারপরে আবার আমি কিছুক্ষণের মধ্যে আমি জাস্ট 2-3 মাস পর যখন আমি ডিসপেপসিয়া থেকে সুস্থ হয়ে যাই, তারপর আমি 2-3 মাস গ্যাপে আবার আমি স্মোক করতে থাকি হালকা করে। তারপরে আবার সেই ব্যথাটা শুরু হয়। এবার সেই ব্যথাটা এমন শুরু হয় এখানে চাপ লাগে। আমার দীর্ঘ নিঃশ্বাস নিতে প্রবলেম হতো না, কিন্তু যখন আমার মাঝে মাঝে এটা হতো, শ্বাসকষ্ট শুরু হয়ে যেত, ঠিক আছে, চাপ লাগতো, শ্বাসকষ্ট শুরু হয়ে যেত, এবার ঘাম দিত রীতিমতন, ডান হাত পুরো ব্যথা করতো, যেগুলো সব সিমটমগুলো ম্যাচ করতো উইথ হার্ট অ্যাটাক। তো আমার মনে হলো এবার হয়তো আমার হার্ট অ্যাটাকই চলে এসছে। আমার মানে আমি একটা টাইমে হয়তো আমি পুরো শিওর হয়ে গেছিলাম আমার হার্ট অ্যাটাক হয়েছে। আমি ঘামছি, আমার এই বাঁ হাত স্পেশালি, বা আমি এখন যে বলছি আমি চাই না আবার সেটা আমার সাথে রিপিট হোক, বাট কী যে দিন কাটিয়েছি, কী যে রাত কাটিয়েছি, সেটা শুধু আমি জানি। বাঁ হাত ঝিঝি ধরা, বাঁ হাতে পেন হওয়া, বুকে ব্যথা হওয়া, বুকে চাপ ফিল হওয়া, তারপরে শ্বাসকষ্ট হওয়া, ঘাম দেওয়া, সব কিছু সিমটম প্রায় মিলে গেছিলো। তো আমি একটা দিক থেকে আমি শিওর হয়ে গেছিলাম হয়তো আমার হার্ট অ্যাটাকই হয়েছে। তো সঙ্গে সঙ্গে আমি যাই হসপিটালে, ওখানে সব বলতে থাকেন যে না আপনার কিছু হয়নি। ওরা যা টেস্ট করে সব কিছু ইসিজি করে প্রেশার চেক করে সব কিছু বলে যে আপনার কিছু হয়নি, আপনার এটা নয় ওই গ্যাস্ট্রিক থেকে হচ্ছে, ডিসপেপসিয়া যেটা হয়েছিল সেটা থেকে হচ্ছে। কিন্তু সেটা যখন আমি আবার ইয়েও হয়েছিল, আমার এন্ডোস্কপিও করিয়েছিলাম আবার আমি, মানে এতটাই আমি ট্রমায় চলে গেছিলাম যে সব টেস্টগুলো আবার আমি রিপিট করেছিলাম, এন্ডোস্কপি করেছিলাম। এন্ডোস্কপিতে আগের যে কন্ডিশন ছিল স্টমাক ইনফেকশনের, বা ওটাকে কী বলে, স্টমাকে তো বলবে, বা নামটা মেডিকেল নামটা ঠিক মনে আসছে না, যাই হোক, এন্ডোস্কপি করে যখন দেখতে পাই মোটমাট রেজাল্টটা আগের থেকে অনেক বেটার পেয়েছিল। তো এরকম এতটা কন্ডিশন খারাপ হওয়ার কোনো রকম সিন ছিল না, জানি না কেন কি হয়েছে। আমি অতটাও পর্যন্ত স্মোক করিনি যে এতটাও খারাপ হয়ে যাবে, আগের থেকেও কন্ডিশন প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। তো এবার আমি মানে কি বলবো, এন্ডোস্কপি করলাম, ওখানে সব ওকে পেলাম। তারপরে আমি হার্টের কাছে গেলাম, হার্টে ইসিজি করলো, ওকে পেলো, ইকো করলো, ওকে হলো। তারপরে স্ট্রেস মিল্ক টেস্ট একটা হয় আই গেস, স্ট্রেস টেস্ট হয় আই গেস। তো সেই স্ট্রেস টেস্টটা করে
যা রিপোর্ট বেরোলো সেটাতে ডাক্তার স্যাটিসফাই হয়নি, তো তখন আমার হয়ে গেছে অবস্থা প্রবলেম যে তার মানে আমার কিছু একটা হয়েছে। তো আমি আমার মানে এতটাই তখন টাকার অভাব চলছিল, আমি আমার সোনার চেন মানে সোনাটাও গেল, আমার সোনার চেন বিক্রি করে এন্ডোস্কোপি করাই, যেহেতু আমার সেরকম আমাদের কোনো রকম মেডিক্লেম ছিল না, আমার অফিস তো তখন পুরো গন, অফিসের কোনো রকম পার্টি নেই তখন, তো মেডিক্লেম বলতে কিছুই ছিল না। তো সোনার চেন ছিল ফিক্স, এফডি ফেফডি সব গেছে, সব ভেঙে গেছে আমাদের। তারপরে সোনার চেন ছিল, সোনার চেনটা বিক্রি করে যেই টাকাটা পেয়েছিলাম সেই টাকা দিয়ে আমি আমার এই বয়সে মানে আমি 30+, এই বয়সে আমি এনজিওপ্লাস্ট করাই, এনজিওপ্লাস্ট না সরি, আই এম সো সরি, এনজিওপ্লাস্ট বলছে, আমি এনজিওগ্রাফি করাই। এনজিওপ্লাস তো তোমার তখন হবে যখন স্টেনটা বসছে, তো আমি এনজিওগ্রাফ করাই। এতটা দূর পর্যন্ত ডাক্তার ইভেন আমাকে নিজে বলছে আমার মনে হয় না তোমার এনজিওগ্রাফি করার দরকার আছে, অতটাও না, আমি ডিসস্যাটিসফাইড, বাট অতটাও দরকার নেই। কিন্তু আমি আমার মানসিক শান্তির জন্য আমার মনে হচ্ছে কারণ আমার মাথায় তো অন্য কিছু ঘুরছে, আমার মাথায় এটা ঘুরছে আমার মার যা যা হতো আমারও তো সেগুলো হচ্ছে, তার মানে মার ব্লকেজ ধরা পড়েছে মানে আমারও, তাহলে যখন আমার হার্ট অ্যাটাক হয়নি আমার মার ব্লকেজ ধরা পড়েছে মানে আমারও যখন সিমটম সেম তাহলে আমারও তাহলে ব্লকেজ আছে, এসব আমার মাথায় এসব ঘুরছে। তো তাই জন্য আমি অ্যানজিওগ্রাফ করাই, তো ওখানেও নর্মাল সব থাকে, কিন্তু বুকে ব্যথা আর কমে না, কোনো রকমভাবেই বুকে ব্যথা আর কমে না। তখন এই নিয়ে এই বুকে ব্যথা নিয়ে আমি 2-3 বার আমি এমার্জেন্সিতে যাই, আমাকে ওখান থেকে ওষুধ দিয়ে সবাই বলে যে প্যানিক অ্যাটাক হচ্ছে নাকি আমার। তো তারপরে সাইকিয়াট্রিস্ট দেখাই আমি, ঠিক আছে, সাইকিয়াট্রিস্ট দেখিয়ে যেই ওষুধ আমি স্টার্ট করলাম, এবার বুকে আমি যে কতগুলো গ্যাস্ট্রোন্টারোলজিস্টের কাছে দেখিয়েছি, ইউ নেভার নো, কেউ এই বুকে ব্যথাটা সারাতে পারবে না। আমাকে এমার্জেন্সিতে গিয়ে একজন বললো আপনি একটু নিয়মে থাকুন, লেট করে খাওয়াটা আপনার পক্ষে একদম ঠিক না, সো লেট করে খাবেন না, অল্প অল্প করে মিল খান। যাবকি এগুলোতে আমি এগুলোতেই হ্যাবিট, আমার এগুলো কোনো রকমভাবেই আমার আগে এই সমস্ত প্রবলেম দেখা দেয়নি কোনো রকমভাবেই। আমি মাথায় ভাবছি যে আমার বাবার যা অসুখ ছিল আমাকেই সেই অসুখটাকে দিয়ে গেল, কারণ আমার বাবার গ্যাসের খুব প্রবলেম ছিল, ঠিক আছে। সিমিলারলি আমারও গ্যাসের প্রবলেম শুরু হয়ে গেছিলো, কারণ আমার কিন্তু এরকম ছিল না, আমার মানে টাচউড আমার এরকম কোনো প্রবলেম ছিল না। ঠিক বাবা মারা যাওয়ার পর থেকেই একটার পর একটা ডিটেক্ট হতে থাকে। তো যাই হোক, আমি ওই আস্তে আস্তে আমার এই বুকে ব্যথাটা কমে মনে জোর নিয়ে। আর আমি রিকোয়েস্ট করব সাইকিয়াট্রিস্টের কাছে না যাওয়াই উচিত, কারণ সাইকিয়াট্রিস্ট না কী করে ওষুধগুলো দিয়ে আপনার নার্ভটাকে আরও উইক করে দেয়, আর আপনি যখন ওই ওষুধগুলো বন্ধ করতে চাইবেন না তখন ইউ ক্যান্ট স্টপ দ্যাট ইনস্ট্যান্টলি, সেটা তখন আরও বেশি হার্ম করে, তখন আপনি আরও নার্ভাস হয়ে যাবেন, তখন আপনার আরও বিপি হাই হয়ে যাবে, আপনার সোয়েটিং হবে, আপনার আরও বেশি টেনশন আসবে, আরও বেশি প্যানিক অ্যাটাক হবে, তো আবার আপনাকে ওটাকে রিস্টার্ট করতে হবে। নিজে থেকে তো কোনো, যারা সাইকিয়াট্রিস্টের কাছে আন্ডারে আছেন, নিজে থেকে কোনো রকমভাবেই ওষুধগুলোকে স্টপ করবেন না, যেটা আমি করেছিলাম। একবার সাইকিয়াট্রিস্টের ওষুধ ধরা মানে ইটস হেল। এর থেকে ভালো আপনি ওষুধ ধরার আগে অবধি অন্যরকম যা উপায়, আপনি যদি মেন্টাল হেলথটাকে ভালো রাখতে চান সেটা করুন, আমি তো এখন এটা সাজেস্ট করব। তারপরে এটা হলো, তারপরে আমার আবার ধরা পড়লো পিরিয়ডস, ওটাকে কি বলে, আমার ধরা পড়লো পলিপ, ইউটেরাস পলিপ ধরা পড়লো, আমার মান্থলি টুয়াইস পিরিয়ডস হতো। তো এবার ওটা আবার অপারেট হলো, তো একটার পর একটা চলেই আসছে। এগুলো আগে যদি হওয়ারই ছিল, মেডিকেলি যদি আমি লজিক খুঁজি, ভালো, এগুলো মেডিকেল রিজন আছে তাই জন্যই এটা হয়েছে, আই ডু বিলিভ। কিন্তু এগুলো আগে কেন ডিটেক্ট হয়নি, এখনই কেন একটার পর একটা করে ডিটেক্ট হচ্ছে?
তো আমার সাবকনসিয়াস মাইন্ডে আমার চলে যে হয়তো বাবাই আমাকে এই শাস্তিগুলো দিচ্ছে, কোনো না কোনো কারণে হয়তো আমি কিছু পাপ করেছি, সেই শাস্তিগুলো হয়তো দিচ্ছে। বা বাবা না যখন চলে যায় তার আগে আমার ওপর খুব রেগেছিল, আমাকে পছন্দ করতো না, যেহেতু আমি ফিনান্সিয়ালি অতটা বাবাকে হেল্প করতে পারতাম না, অতটা না, কোনোই হেল্প করিনি, এটা আমার দিক থেকে একটা দোষ, আমি মানছি। তো বাবা আমার থেকে একদম ডিসস্যাটিসফাই ছিল, আমাকে সহ্য করতে পারতো না একদমই, মানে মুখের ওপর বলেই দিয়েছিল যে তুই আমার সামনে আসবি না, তো তোকে তুই চলে যা এখান থেকে। হয়তো সেটারই রাগ আমার ওপর দেখিয়েছিল, আমি যেহেতু মুখাগ্নিটা করেছিলাম, এটা আমার মানে একটা ফিলিংস হয়। ওকে, তো যাই হোক, এসব হচ্ছে আমার কাহিনী। আমার মা এরকমভাবে ভুক্তভোগী, আমি এরকমভাবে ভুক্তভোগী। আর আরেকটা যেটা জিনিস হয়েছে সেটা বলার মতন না, সেটা আমাদের বাড়িটাও বিক্রি হয়ে যায় টাকার অভাবে, কারণ আমাদের হাতে তখন টাকা চাই, তো আমরা বাড়িটাকেও বিক্রি করে দিই। তো আর্থিক, মানসিক, শারীরিক সব দিক থেকে আমরা এফেক্টেড হই। তো এই ছিল আমার এক্সপিরিয়েন্স, এটাই আমার শেয়ার করার ছিল। মানুষের সাথে সবসময় যে ভৌতিক এক্সপিরিয়েন্সই হবে এটা না, আরও নানান রকমের এক্সপিরিয়েন্স হতে পারে। মারা যাওয়ার পর এইভাবে আমি এফেক্টেড হয়েছি, তো এটাই বলার ছিল। তো যাই হোক, যেটা আমি বলে থাকি, আজকে এই পর্যন্তই রাখলাম আমার ঘটনা। সো ওয়েলকাম টু মাই চ্যানেল হুইচ ইজ মি মেসি। পরের দিন আবার আসবো আরেকটা অন্য কোনো অভিজ্ঞতা নিয়ে। টিল দেন, টাটা, বাই বাই, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।